নমস্কার, আমি পারমিতা। আড্ডা বিদেশে বাঙালির আরেকটা এপিসোড নিয়ে আজকে চলে এসেছি। অন্যতম সিয়াটেলের নৃত্যশিল্পী যার নাম সুমা মণ্ডল, এবং আজকে দিদির কাছে শুনবো দিদির এক্সপিরিয়েন্সের কথা এবং দিদির যে নিজের নাচের স্কুল তথা বলতে পারি একটা এডুকেশনাল সেন্টার যেখানে নাটক, নাচ এই সমস্ত কিছু চর্চা হয়, তার ওঠা পড়া, তার এক্সপিরিয়েন্সের কথা। তো চলো তোমাদের সাথে পরিচয় করে দিই দিদির। দিদি নমস্কার। নমস্কার। তো প্রথমে তোমার কাছে আজকে যে গল্পটা শুনবো, যে তুমি তো নাচ নিয়ে কাজ করো এতদিন সিয়াটেলে, দিদি এখানে প্রায় 24 বছর হয়ে গেল। হ্যাঁ, প্রায় 24 বছর হয়ে গেল, এবং সেই মানে প্রথমকার গল্প শুনবো, নাচ কবে থেকে শুরু হলো? সিয়াটলে সিয়াটলে আমি 2005-এ এসেছি, তো 20 অ্যাকচুয়ালি। হ্যাঁ, তার ইউএসএ তে এসেছো প্রায় অনেকদিন। হ্যাঁ, ইউএসএ তে এসেছি তারও 3 বছর আগে। তো হ্যাঁ, ওই 24 বছর মতো। হ্যাঁ, ওরকম হয়েছে। হ্যাঁ, তো নাচ সেই ছোট থেকে শেখা? নাচ হ্যাঁ, ছোট থেকে শেখা। ওই যেরকম বাবা মা একটা ইচ্ছা থাকে যে মেয়েকে গান শেখাবো, নাচ শেখাবো, তো আমি দুটোই শিখতাম, নাচ গান দুটোই শিখতাম। গানটা বেশি ভাল লাগতো, অন্যের গাওয়া গান শুনতে। নাচটা করতে হতো, ভাল লাগতো। তবে আমার যিনি আর কি গুরু ছিলেন, ঝর্ণা দত্ত, ওখানে আমার টিচার, উনি উদয় শঙ্করের ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন। তো ওনার কাছে আমি রবীন্দ্রিক, মণিপুরি, ফোক এগুলো আর কি বিশেষ করে শিখেছিলাম। মানে না শুধুমাত্র একটা ফর্ম না, তুমি অনেকগুলো ফর্ম তালিম নিয়েছো। হ্যাঁ, তো একটা টাইমের পরে আই থিঙ্ক ক্লাস 8-9 হবে হয়তো, মানে আমার বুঝলাম যে ঠিক আছে করছি, কিন্তু আগ্রহটা অতটা পাচ্ছিলাম না। আর তারপরে তখন একটু পড়াশোনার চাপটা আসতে থাকে, তো বাড়ির লোক আর অতটা জোর করেনি, তখন ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পাড়ার প্রোগ্রাম, স্কুলের প্রোগ্রাম এগুলো তো করতাম। তো একবার স্কুলে একটি মেয়েকে দেখলাম, ও একটা নাচ করেছিল একটা নজরুল গীতির উপর। ওকে দেখে আমার মনে হলো যে ও নাচটা যে করলো, মনে হলো পুরো ভেসে গেল, ভেসে ভেসে নাচটা করলো। দেখেই মনে হলো যে এটা একটা অন্য কিছু একটা ফর্মে করেছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি শেখো? তখন বললো ওড়িশি। ওড়িশি সম্বন্ধে তখন আমার বিশেষ কোনোই জ্ঞান ছিল না, তখন গুগলে ছিল না যে রিসার্চ করে জানবে। হ্যাঁ, তো তখন কিন্তু ধরে মনে রেখেছিলাম যে হ্যাঁ, ওটাই একটা ফর্ম, এত সুন্দর একটা ফর্ম। আর তখন অত ওখানে স্কুল ছিল না, তো ওখানে পড়াশোনা করলাম। তারপর করে ফিরে এসে যখন চাকরি বাকরি করছি, তখন কাছাকাছি একজন শুনলাম ওডিসি শেখায়। তো সেখানে আমার ওডিসির প্রথম ইন্ট্রোডাকশন। বলবো না যে আমার খুব বেশি শিখেছি বা ফল হয়েছে, বাট অ্যাটলিস্ট ওইটা আমার প্রথম ইন্ট্রোডাকশন হয়েছিল, যে ফর্মটাকে আমার তো ভালো লেগেছিল। তো হ্যাঁ, তো সেই ওখানে মানে ইন্ডিয়াতে থাকাকালীন আমার অতটাই। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি বিবাহ সূত্রে তুমি এখানে চলে এলে, মানে বিয়ের পরে, এবং তারপরে মানে নাচটা কন্টিনিউ করনি বা এরকম গ্যাপ পড়েছিল যেমন হয় সংসারের চাপে বা কাজের চাপে? কারণ তোমার প্রফেশনাল লাইফ তো একদম আলাদা। হ্যাঁ, আমার প্রফেশনাল লাইফ আলাদা, আর আমি সত্যি ভাবিও নি যে আমি আবার শুরু করব। তো সেই জন্য আমি যখনই কেউ বলে, আমি সবসময় তাদেরকে এনকারেজ করি যে শেখার কোনো বয়স নেই, তোমার যদি ইচ্ছে করে তুমি যখনই যাও শুরু করতে পারো। তো হ্যাঁ, তো এখানে আসার পরে আমি যখন মেয়েকে নাচ শেখাবো বলে আমি টিচার খুঁজছিলাম, তো আমাকে মানে লাকিলি আমাদের এখানে যিনি ওডিসির গুরু ডক্টর রত্না রায়, তো ওনার খোঁজ পেলাম, ওনার কাছে মেয়েকে ভর্তি করলাম। আর তারপরে মেয়েকে ভর্তি করার সাথে সাথে যেতাম ক্লাসে, গিয়ে দেখতাম, কিন্তু মাঝে মাঝে মনে হতো হ্যাঁ আমিও নাচি, এরকম একটা আসতো। তারপরে গিয়ে 2-3 বছর বাদে আমিও ওনার ক্লাস জয়েন করলাম। কিন্তু তার আগে আমি এখানে যে গ্রুপ একটা, সেটা আমি জানতাম না, আমার এক বন্ধু জানালো যে এখানে প্রতিধ্বনি বলে একটা গ্রুপ আছে, তো তারা একটা নৃত্যনাট্য করছে, তো অডিশন দিতে বললো, তো দিলাম। তো সেখানে আর কি থ্যাঙ্কস টু মৌমিতা ভট্টাচার্য, তো ও আমাকে আর কি ওর প্রোডাকশন করছিল চিত্রাঙ্গদা, তো তাতে একটা ভালো রোল দিয়েছিল। তো সেখান থেকেই আমার আবার কন্টিনিউ শুরু হলো, সিয়াটলের স্টেজের যাত্রা শুরু।
তো মানে কোথা থেকে জীবনটা কোথায় যায়, মেয়েকে নাচ শেখাতে গেলে আর সেই ছোটবেলাকার আবার সেই তালিম নেওয়া সমস্ত কিছু মনে পড়ে গেল। আর সেখান থেকে আজকে লাবণ্য কতদিন হলো তোমার হাতে খড়ি, কবে থেকে শুরু হলো? লাবণ্য 2013। হ্যাঁ, আমরা প্রথমে করলাম ওই আমি সেই মেয়ে বলে, যেটা ওই দিল্লিতে যে ঘটনাটা হয়েছিল 2012-তে, নির্ভয়া। তো সেটার উপরই বেস করে আমরা একটা করেছিলাম, সব মেয়েরা নিয়ে, অনেক বেশ বড় একটা উত্তরণের বৈশাখীতে। তো সেখান থেকেই শুরু। আর তার আগে একটা দুটো এদিকে ওদিকে করেছি হয়তো 1-2 বছর আগে, বাট ওইটাই আমাদের বড় প্রোডাকশন ছিল প্রথম। তো লাবণ্য হচ্ছে একটা গ্রুপ যেখানে সিয়াটেলের বিভিন্ন জায়গায়, কানাডায় প্রোগ্রাম করেছো তোমরা, তারপর ইন্ডিয়াতেও করেছো। হ্যাঁ, ইন্ডিয়াতে ইন্ডিভিজুয়ালি আমার স্কুলের তরফ থেকে গেছি, না ডান্স স্কুল, যেটা আমার গুরু টিচার রত্না রায় উর্বশী এনসাম্বল, তার রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছি। আর হ্যাঁ, আর এমনি এখানে অন্য স্টেট বলতে পোর্টল্যান্ডে করেছি। এবং তুমি বারবার তোমার মানে কাজের ইয়েতে তুমি বলতে চাও সমাজের ইস্যুর কথা, হিউম্যানিটির কথা এবং মেয়েদের স্ট্রাগলের কথা, এবং সেইটা শুনবো যে কি ধরনের পরিবেশনা করো তোমরা, নাচ নাটক সবকিছুর মধ্যে একটা গল্প বলতে চাও। হ্যাঁ, সবের মধ্যে একটা গল্প, অনেক গল্প তো অলরেডি তৈরি আছে, সেগুলোকেও নিয়েও করার চেষ্টা করেছি। বা অনেক সময় কিছু মনে হয়েছে, যেমন কৌতুকের মধ্যে, হিউমারের মধ্যে, যেমন একটা আমি শর্ট ফিল্ম করার চেষ্টা করেছিলাম, যে মানে একটু যাদের মেয়েদের গায়ের রং কালো, তো তাদের সমাজে তাদের কিরকম ফেস করতে হয় ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে, বাট ইন আ হিউমারাস ওয়ে। তো সেরকম। তারপরে তোমার নৃত্যনাট্য যখন করি তখন, মানে যেমন ট্যাগরের শ্যামা করেছিলাম 2019-এ। তারপরে দুটো আরো নাটক করেছিলাম, ডান্স ড্রামা। একটা তোমার শোলের একটা স্পুফ মতো, মানে আফটার শোলে কি হয়েছিল সবার, বাট দ্যাট ওয়াজ ফিউশন, বাট দ্যাট ওয়াজ মোর ফান ডান্স ড্রামা। মানে সেটা কিন্তু হিন্দিতে হয়েছিল। তো আবার একটা মহানায়ক বলেও একটা করেছিলাম আমরা, সেটা যে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ হয়েছে ওভার দ্য ইয়ার্স, সে উত্তম কুমার থেকে শুরু করে, মানে 50 ইয়ার্স এর মধ্যে কি হয়েছে, কি চেঞ্জ হয়েছে, সাদা কালো ছবি থেকে কিভাবে। শুধু তাই নয়, মানে পুরো কোন দিকে যাচ্ছে, মানে যেটা আমার পার্সপেক্টিভে, মেবি আই এম নট রাইট, বাট আমার যেটা দেখে মনে হয়েছে সেটাই সেইভাবে আর কি তার প্রকাশ। তো তুমি নাটক পরিচালনাও করেছো, নৃত্যনাট্য, এবং তোমাদের এই লাবণ্য যে কমিউনিটিটা গড়ে তুলেছো আজকে সিয়াটেলের বুকে, তো সেখানে যদি কেউ মানে নাচ করতে চায় বা ইন্টারেস্টেড হয়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, তারা মানে আমাদের লাবণ্যতে মোস্টলি আমার যেটা প্রোগ্রাম হয়তো কোথায় করলাম, কেউ দেখলো, সে এসে বললো যে হ্যাঁ দিদি আমি করতে চাই, এরকম ফেসবুকের থ্রুতে, বা সে হয়তো কারো থেকে শুনেছে, কারো ইন্টারেস্ট আছে যে আমরা করি, তখন সে হয়তো মেসেজ করে, বলি হয়তো একটা ভিডিও পাঠাও, তো হয়তো এর সামনে প্রোগ্রাম করবে, ডিপেন্ড করছে আমি কি বেসে প্রোগ্রামটা করছি, যেটা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল বেসে না, এটা একদম মানে বলিউড স্টাইলে, ফোক স্টাইলে। তো যার যেরকম হ্যাঁ মানে ক্রিয়েটিভিটি, সেটাকেই প্ল্যাটফর্মটাকে ক্রিয়েট করা। আর তুমি যে নাচে স্কুল করেছো এখন, তো এখানে এখন মানে কবে হয়, কিভাবে সেটাকে ইয়ে করো সেটা বলো। হ্যাঁ, তো আমি নাচের স্কুল তো এই গেল জুলাইতে শুরু করেছি। তো আমাকে অনেক বছর ধরেই অনেকে বলছে যে এত অনেকটা গ্যাপ নিয়েছো তো। হ্যাঁ, মানে তো ওই যেটা বললাম, যে তোমাকে আগেও বলছিলাম যখন, যে সবকিছু একটা আমার মনে হয় যে একটা সময় হয়, অনেক সময় দেরিও হয়ে যায়, কিন্তু এখন মনে হলো যে হ্যাঁ, যে আমি আমার গুরু থেকে যেটা শিখেছি, তো সেটাকে হয়তো আমার এই অবস্থাতে আছি, আমি এখন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যে অন্য কেউ সেটাকে শিখিয়ে, আর সেটা একটা চরম প্রাপ্তি অবশ্যই।
আর হ্যাঁ সেটা একটা হয়েছে, আর একটা হচ্ছে যে যেহেতু আমার একটা ফুল টাইম জব আছে, তো আমি ওটা করতে এনজয় করি। মানে আমার ওটা নাচের স্কুলটা অনেক সময় খোলে উপার্জনের জন্য, সেটাও আমার কখনো গোল ছিল না। তো ওই জন্য আর কি টাইমটা হ্যাঁ নিয়েছো তুমি। হ্যাঁ গড়িমসি একটু হয়েছে, তো যাই হোক। কিন্তু তো এখন নাচের স্কুলটা সপ্তাহে কদিন হয় বা সপ্তাহে এখন একদিনই করাচ্ছি। হ্যাঁ আর ওটাও কেউ যদি ভর্তি হতে চায় বা কেউ ইন্টারেস্টেড থাকে, তার কি ফেসবুক পেজ আছে, সেখানে যোগাযোগ করবে? ফেসবুক পেজ, একটা ওয়েবসাইট আছে, করছি আমরা, বানাচ্ছি আর কি। আর হ্যাঁ ফেসবুকে করতে পারে, ফেসবুকে একটা পেজ আছে। এমনি মোস্টলি আমি ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করি, কারণ আমার মনে হয় কারো যদি খুব শেখার ইচ্ছা থাকে, সে ঠিক যেমন আমি যেমন খুঁজে বের করেছি, সে ঠিক খুঁজে বের করতে পারবে। কারণ হ্যাঁ মানে আমার মনে হয় সেখানে কমিটমেন্টটা সেখানে তারা অনেক বেশি দেয়। আর তোমার কোন মানে ওই নাচের স্কুলেও কি তুমি শুধু ওড়িশি নাচ শেখাও না? শুধু তুমি ওড়িশি, আচ্ছা শুধু ওড়িশি নাচের ওটা তালে? পিওর ওড়িশি। কারণ আর টেকনিক্যাল যেটা, যখন আমি লাবণ্যতে নাচ করি তখন বিভিন্ন মেয়েরা আসে, তারা অন্য কিছু শিখে এসছে। তো সেই জন্য যদিও আমার কম্পোজিশন অনেক ওড়িশি থাকে, কিন্তু মানে তারা যেহেতু নাচটা জানে করে, কিন্তু ঠিক সেই টেকনিকটা নিয়ে করতে পারে না, কারণ তারা সেটা শেখে নিয়ে অন্য একটা ফর্ম শিখে এসছে। কিন্তু আমার স্কুলে যেটা করাই সেটা একদম বেসিক, যাতে তারা ওড়িশির টেকনিকটা কি সেটা ভালো করে শিখতে পারে। আরেকটা কোয়েশ্চেন যেটা মাথায় আসছে, এত দিন ধরে এখানে আছো, মেয়েকে বড় করা, সংসারের কাজ, ফুল টাইম জব, এবং তারপরে এই নাচের স্কুল এখন, বা লাবণ্য যে কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই সমস্ত কিছু তো বেশ চ্যালেঞ্জিং। তুমি কি করে এত কিছু সামলাও সেটা বলো, কারণ অনেকে যারা দেখছেন তারাও হয়তো ভাবছেন যে এটা করব, কিন্তু আমি কি পারবো? আর আমরা এই গল্পগুলো এই জন্য তুলে ধরতে চাই যে দেখুন দিদিরা পেরেছেন, তো আমরাও পারবো কোথাও গিয়ে। তো একটু বলো সেই ইনফ্লুয়েন্স গল্পটা। হ্যাঁ তো সেটা তোমার হ্যাঁ কিছু জিনিস, যেমন প্রত্যেক সপ্তাহে একটা তো রুটিন থাকেই, যে আমি যদি একটা প্রোগ্রাম করি তা আমি জানি আমার এই দিনে আমার রিহার্সাল আছে, প্র্যাকটিস আছে। কাজের সময়টা তো সারাদিনে কাজের, সেটা আমার যেটা জবের টাইম সেটা জব। আর মানে আমার মেয়ের দিক থেকেও মানে ও অনেকটাই নিজে সামলে নিয়েছে, অন্তত হাই স্কুলের লাস্ট 2 বছরের আগে অব্দি তো নিজেই সবকিছু মোটামুটি সামলেছে। মানে ওর কোনো টিচার, ইভেন ওর বাবাকে বা আমাকে সেভাবে দেখতেও হয়নি। তো ওইটা সেদিক থেকে লাকি তুমি। হ্যাঁ সেই দিক থেকে মানে অনেকটা আমার জায়গাটা পেয়েছি আমি, যে সেই জায়গাটাকে আমি ব্যবহার করেছো তোমার কমিউনিটির জন্য। হ্যাঁ তো ওই দিক থেকে হ্যাঁ অবশ্যই লাকি। আর আমার ফ্যামিলিও খুব সাপোর্ট করে, আমার বড় খুব সাপোর্ট করে। আর তাছাড়া মানে একটা করতে করতে এমন একটা হচ্ছে, একটা এখন এত মানে এত লোক এইভাবে চিনে গেছি, এমনিতে হয়তো চিনতাম না, এত লোক চিনে গেছি, এত লোকের সাথে কাজ করেছি যে তারা বিশ্বাস করে কাজ করতে আসছে, তাদের সময় দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তো ওইটা করতে করতে একটা কমিউনিটির মধ্যে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, এবং তারাও হয়তো হেল্প করছে কোথাও গিয়ে। হ্যাঁ মানে একজনকে বলছি যে এটা একটু দরকার আছে, মানে তারা নির্দ্বিধায় বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো। বা হ্যাঁ সবার অসুবিধা থাকতেই পারে, যে পারছে না, বাট এখানে এত লোক তুমি চেনো, তো সেটা একটা অবশ্যই একটা মানে অ্যাডেড অ্যাডভান্টেজ। আর এই যে তুমি নৃত্যনাট্য পরিচালনা করো বা নাটক পরিচালনা করো, এই যে প্রপস, তারপরে সমস্ত পুরো গল্পটা লেখা বা সবকিছু ডিরেক্ট করা, এগুলো সমস্ত কিছু কিভাবে হ্যান্ডেল করো? এইগুলো প্রথম তো মানে টু স্টার্ট উইথ তো স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্টেরটা কিভাবে হবে, মানে কোথায় যদি একটা অরিজিনাল স্ক্রিপ্ট সেটাকে হয়তো কিছু চেঞ্জ করা, সেগুলো করা। তারপর কাস্টিং, আমার কাছে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি তুমি করো? এবং পুরোটাই তুমি কি একা করো না তুমি কোনো টিম, মানে আরো মানে আমার টিমে বলতে যারা অ্যাক্টার্স, ডান্সার্স আছে, আর অ্যাট দি এন্ড যখন আমি শোটা প্রেজেন্ট করছি, অবশ্য ইট ক্যানট বি এ ওয়ান পার্সন শো, তখন আমার যারা তোমার লাইটে হেল্প করছে, হ্যাঁ বা কিন্তু পুরো ভাবনাটা তোমার, হ্যাঁ ভাবনা, গান কি হবে কি সেগুলো সব জোগাড় করা। কোরিওগ্রাফিতে অনেক সময় অনেকে সাহায্য করেছে, কারণ কোরিওগ্রাফিটা অনেকটা টাফ হয়, লোককে নিজে একটা তুলে তারপর সেটা লোককে শেখানো, সেটা হয়তো সব
করাটা সময় পাই না, বা হয়তো এমন একটা ফর্ম যেটাতে আমি কমফোর্টেবল নই বা আমি অতটা ভালো জানি না, সেটা অন্য কেউ জানে, তো সেটাও তার জন্য একটা মানে তার নিজের যে স্কিলটা সেটাও সেটাকে বিল্ড করতে পারবে। সেও সেটা এক্সপ্লোর করতে পারে। তো সেই রকম করে আমি হেল্প নিই, বাট হ্যাঁ মোস্টলি ইটস মানে তোমার ভাবনা, তোমার চিন্তা, সেটাকে রিপ্রেজেন্ট করা। এবং লাবণ্য বলতে পারো এটা একটা প্ল্যাটফর্ম, মানে এখানে সিঙ্গার গান গাইছেন বা ও নাচ করছেন বা কোরিওগ্রাফার, অনেক মানুষ একসাথে কাজ করছে, একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, আর এটা পুরোপুরি ভলান্টিয়ারিং, যেখানে তোমার কেউ হয়তো একবার কাজ করলো, হয়তো তারপর আর সে পারলো না করতে, বিভিন্ন কারণে করতে পারলো না, আবার কেউ হয়তো বারবার ফিরে এসে কাজ করছে, কিন্তু সম্পর্ক আমার সবার সাথেই মোটামুটি ভালোই আছে, বেশিরভাগই। তো হ্যাঁ, তো সেরকমই আর কি। তো দিদি, তুমি বললে যে যখন তুমি অন্য জনরের নাচ শিখতে, ওড়িশি তোমার হঠাৎ একদিন দেখলে একজনের পরিবেশন করতে, আর সেটা দেখে তুমি খুব ইনফ্লুয়েন্স হলে, তোমার খুব মানে টানলো জিনিসটা। তো ওড়িশি নাচটা সম্বন্ধে যদি একটু বলো। হ্যাঁ, নিশ্চয়ই। তো ওড়িশি নাচটা এর উৎস হচ্ছে উড়িষ্যাতে, আমরা সকলেই জানি। টেম্পল ডান্স, আমি যে ফর্মটা শিখি আমার গুরু ডক্টর রত্না রায়ের কাছে আমি এখনো শিখি, কারণ আমি বিলিভ করি আই এম লাইফ লং লার্নার। সেই ফর্মটা হচ্ছে আদিগুরু পঙ্কজচরণ দাসের যে ওড়িশি ফর্মটা, এটা মাহারি স্টাইল বলে। তো ওড়িশি শিখতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে এটা মানে মেবি আই সাউন্ড বায়াসড, বাট একটা আমাদের যখন আস্তে আস্তে আমাদের বয়স হতে থাকে, দেখবে একটা মানে এক্সারসাইজ করে মোবিলিটিটা বজায় রাখা, এটা একটা খুব দরকার। তো সেটা দ্যাট পারপাস ইজ ফুলফিলড যখন তুমি একটা নাচ করছো বা শিখছো। তো সেটা একটা হলো। দ্বিতীয়ত হচ্ছে যে ওড়িশি নাচের প্রত্যেকটি মুভমেন্টে প্রচুর কোঅর্ডিনেশন হয়। কোঅর্ডিনেশন বলতে তোমার ফুটওয়ার্ক, তোমার টর্সো, তোমার হাত, তোমার চিন, তোমার চোখ, তো একটা মুভমেন্টে এগুলো সবার কাজ থাকে। তো এটা তোমার কোঅর্ডিনেট করতে তোমাকে ইউ নিড টু ইউজ ইউর ব্রেইন। তো যেটা সব রকম বয়সের জন্য খুবই দরকার, সেটা একটা ব্রেইনের এক্সারসাইজ। আর তৃতীয়ত ইটস হাইলি স্পিরিচুয়াল। তো এমন একটা ডান্স যেটা তোমার ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল মানে তিনটেকেই মানে ওভারঅল তোমার হেলথে টেকস কেয়ার অফ ইউর হেলথ। এছাড়া আমার মনে হয় যে অবশ্যই যে যখন ওড়িশির মতো একটা ফর্মকে যখন শেখা হয়, এটা আমাদের একটা ঐতিহ্য আর সংস্কৃতির অঙ্গ, সেটাও একটা পাওনা। মানে আমি একটা যে জিনিসটা শিখছি, এটাকে আমি আমার শুধু আমি শিখছি না, আমাদের পরে যে জেনারেশন তারাও এটা শিখছে, এবং এটা একটা পিওর ফর্মের মধ্যে কোনো ভেজাল নেই। সেইটাকে বজায় রাখাটা খুবই একটা দরকার। মানে আমার মনে হয় সেটা বিশেষ করে আজকালকার দিনে, যেখানে আমরা ওই ছোট ছোট রিলস দেখে মানে এত অভ্যস্ত হয়ে যাচ্ছি যে আমাদের পেশেন্সটা কমে যাচ্ছে, যে কোনো একটা জিনিসকে মানে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া, সেটা একটা আমার পার্সোনাল গেইন হিসেবে আমার মনে হয় এই নাচ শেখার হয়তো আমার যে থার্ড ফেজে যখন আমি নাচ শিখছি, ডান্স আই থিঙ্ক ইট গেভ মি দ্য এক্সপ্রেশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি হয়তো কথায় যা না বলতে পারছি, হয়তো আমার নাচের থ্রু দিয়ে আমি সেটাকে বা আমার কাজের থ্রু দিয়ে আমি সেটাকে বলতে পারি। তো এটাও একটা পাওনা আর কি। কত সুন্দর করে বললে তুমি, মানে এডুকেশনের মতন হলো এটা। কারণ অনেকেই আছে পেরেন্টস যারা হয়তো আজকে আমরা মানে এইভাবে তো জানি না যে এই নাচটার ভেতরে এই এত শিক্ষা আছে, হয়তো জাস্ট ওড়িশি নাচ দিলাম বা কত্থক দিলাম, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো যে তুমি এইভাবে এলাবোরেট করলে। এটা মানে যারা দেখছেন তাদের কাছেও একটা শিক্ষার বিষয় হলো, আর আমিও জানলাম প্রথমবার, আমি সত্যি জানতাম না। তো খুব ভালো লাগলো। আর তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, মানে ফিউচারে তুমি এই নাচের গ্রুপটা বলো বা লাবণ্যকে বলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, আর কি কি কাজ তুমি করছো? কারণ তোমার সারা বছরই সিয়াটেলে তো প্রোগ্রাম হয়, তো আর কি আসছে নতুন? হ্যাঁ, তো সেইটা একটা মানে আমার বলা খুবই কঠিন। আমার হচ্ছে যে হ্যাঁ, নাচের প্রোগ্রাম
আসতেই থাকে প্রত্যেক মানে মাসে 2-1 জায়গা থেকে বলেই যে এ করো, বা যেমন মার্চ মাসে অলরেডি এক জায়গা থেকে বলছে, ছোটখাটো হলেও বলছে করো, মানে এরকম। কিন্তু সেগুলোতে অনেক টাইম দিতে হয়। এমন আমি মানে যে বললো কেউ করো, গিয়ে করে দাও, সেটাও আমার ঠিক না, যে সেই প্রস্তুতিটা না নিয়ে। তো সেই নাচগুলো তো আছেই। তো আমি আমাদের এই এপ্রিল মাসে এই লাবণ্যের একটা প্রোডাকশন হচ্ছে সিয়াটল থিয়েটার ওয়ালার কথা ও কাহিনীতে। তা আমরা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অবলম্বনে। তোমার নাম আমরা দিয়েছি দ্রোহকাল, যেটার আমার মনে হয় আজকে সমাজের তার অনেকটা রেলেভেন্স সেই গল্পটাতে হয়তো দেখা যাবে। তো সেইটাই এখন বড় আপাতত। তবে ফিউচারে কখনো মানে রিসেন্ট ফিউচারে কখনো একটা ফিল্ম করার ইচ্ছা আছে। লেটস সি। অবশ্যই। আর তার জন্য মানে অনেক শুভকামনা, তোমার যেন ফিল্ম তাড়াতাড়ি হয়। আর এইগুলো, আর যারা যারা লাবণ্যের এই নৃত্যনাট্য এগুলো দেখতে চান, অবশ্যই ফেসবুকের থ্রুতে জানতে পারবেন, তাই তো? হ্যাঁ, সেটাও মানে হ্যাঁ, একটা আমাদের ইনস্টাগ্রাম আছে, কিন্তু আমি অতটাও কোনো জায়গাতে অতটা আপডেট করি না। কিন্তু হ্যাঁ, আমার মেয়েরা যারা সবসময় ওরা বলে যে সুমাদি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এজ, তোমাকে আরো এগুলোকে প্রমোট করতে হবে, আরো এই করতে হবে, তুমি কেন করো না? তো হ্যাঁ, সেগুলো আমাকে একটু তৎপরতার সাথে করতে হবে। হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা নেই, দিদির নেক্সট এপ্রিলে হচ্ছে, এবং আমাদের পেজেও সেই আমরা শেয়ার করব যে কোথায় হচ্ছে। যদি সিয়াটেলে নতুন আসেন এবং নৃত্যনাট্য, নাচ, এই প্রোগ্রামগুলো দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চোখ রাখুন আড্ডা বিদেশে বাঙালির পেজে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, খুব এনরিচিং। আর খুব অনেক শুভকামনা, নতুন মানে তাড়াতাড়ি হোক তোমার ফিল্ম করার যে ইচ্ছা, এবং তোমার যে নাচের স্কুল সেটা আরও গ্রো করুক, সিয়াটেলে অনেক মানুষ জয়েন করুক। হ্যাঁ, দেখা হবে আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজকের জন্য নমস্কার।